পত্নী অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার জীবন নিয়ে এক ধরনের শঙ্কাও তৈরি হয়েছে। আর হাসিনাকে ধর্ষণ করছে পাকিস্তান সেনাবাহিনী। অবাক হচ্ছেন? আমি প্রমাণ দিতেছি। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসাকেও পাকিস্তান সেনাবাহিনী করছে। এখন আপনারা আমার কাছে প্রমাণ চাইবেন। আওয়ামী লীগ ও ভারতীয় দালাল মেহের আফরোজ শাওন যে কিনা সে বারবার জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করেছে এবং বিস্ফোরক মন্তব্য করেছে, যে কারণে এবার বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করার দায়ে এই মেহের আফরোজ শাওন সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়ে। দর্শক দেখতে পাচ্ছেন জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শাওনকে গণধোলাই দিয়ে পুলিশে দিচ্ছে ছাত্র জনতা। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এবার ভয়ঙ্কর ভাবে খেপে গেছে। বিএনপির মহিলা কোটার এমপি নীলুফার চৌধুরী মনির জুলাই নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের আমি তার তীব্র নিন্দা জানাই এবং তাকে বহিষ্কারের জন্য জনাব তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাই। আপনি অবশ্যই তাকে ইমিডিয়েটলি সংসদ থেকে বহিষ্কার করে প্রমাণ করবেন যে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থানকারী কারোর সাথে বিএনপির কম্প্রোমাইজ নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। বিশেষ করে তারেক রহমান থেকে শুরু করে জামায়াতের আমির এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কলা কৌশলগুলো শিখিয়ে গেছে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ কিন্তু এই জুলাই মাসে সেই প্রক্রিয়াগুলো বারবার অ্যাপ্লাই করছে। আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি থেকে বুঝতেই পেরেছেন। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। বেশি কথা না বেড়ে কাঙ্ক্ষিত এবং বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন তাহলে ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। শাওন সিডিআই, কেউ কেউ আবার ফল ফলান্তির ছবি দিয়া শাওনকে কিভাবে সিডিআই করতে হবে এইগুলো, বা শাওন একা কিভাবে সিডিআই করবে এইগুলো নিয়েও কন্টেন্টে কমেন্টসে আসতেছে। আমি তাদের অনুরোধ করে বলতেছি, আপনি এগুলো কেন বলতেছেন? শাওন তো এটাই চাইছিল। কেন বললাম দেখেন, একটা গল্প বলি। গল্পটা হলো, একজন যৌন কর্মী ছিল, মানে যাকে বলে আর কি। তো এই মহিলা জওয়ানকালে প্রচুর কাস্টমার আসতো তার কাছে, প্রচুর পয়সা কামাইতো, প্রচুর পরিচিতি ছিল, প্রচুর ভালোবাসা পাইতো মানুষের কাছে। তখন একসময় যখন উনি বৃদ্ধ হয়ে গেলেন তখন তার কাছে কেউ আসে না। কেউ যখন আসে না তখন তার মধ্যে একটা জেদ, যে আমি জওয়ানির সময় এত মানুষকে খুশি করলাম, এত মানুষ আমার জন্য পাগল ছিল, এখন আমার মানে আমি বৃদ্ধ হয়েছি বলে আমার কাছে কেউ আসবে না, আমি যেটা বাইরে নিতে পারতেছি না। কি করতে হবে? আমাকে আমার প্রতি মানুষকে আকর্ষিত করতেই হবে। কি করে করবে? তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে যে এলাকায় থাকতো, যে বড় রাস্তা, রাস্তার মধ্যে যে একদিন রাত্রেবেলায় সে মল ত্যাগ করে আসলো, মানে হাগু দিয়ে আসলো। ভোরবেলায় পথচারীরা যখন যাচ্ছে, কারো পায়ে সেই ময়লা লাগছে, লাগার পর পায়ের মধ্যে লাগার পরে সে গালি দিতেছে, কোন এটা করছে, ওরে সিডিআই। যার পায়েই লাগে সেই একই কথা বলে যে অমুক মাগে এটা করছে তারে। এইটা শুই না বুড়ি খুব খুশি, যে ঠিক আছে তোরা তো আমার কাছে আসবি না, তোরা এবার আমাকে নিয়ে আলোচনা করতেছস। এইটা পাইয়েই সে শান্তি পাচ্ছিল। ঠিক এই জিনিসটা করছে এই শাওন। কেউ তো যায় না, বুড়ো হয়ে গেছে গা, জামাই নেই ঘরে, তার যে কি পিছনের কেলেঙ্কারি আমরা সবাই জানি। আপনারা এটা অনেকেই শুনছেন, আমিও একটা কন্টেন্টে বলছি। উনি যখন হুমায়ুন স্যারকে নিয়ে নিউ ইয়র্কের ট্রিটমেন্টে গেছিল, হুমায়ুন স্যারকে বাসায় রেখে উনি পার্টিতে যাইতেন, এরকম প্রমাণ বহু আছে। এবং একদিন হুমায়ুন স্যার তারে না পাইয়া আপনার সিঁড়ির থেকে পইরা উইন্ডো দিয়ে হসপিটাল চলে গেছে। এই হলো সেই আমাদের শাওন ম্যাডাম। তা উনি এই যে লেখছে জুলাই সিডিআই, এটা লেখছে ওই বুড়ির কথা চিন্তা করে। ওই বুড়িকে যখন কেউ পাত্তা দিচ্ছিল না, তখন সমস্ত মানুষই তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছিল, তাকে গালাগালি করতেছিল। এইটাই সে চাইছে এবং সে সাকসেস। সুতরাং আপনারা কেউ ভুলেও লিখবেন না শাওন সিডিআই, শাওন সিডিআই লেখা তাকে আপনারা প্রমোট করতেছেন। ও তো লিখবেই, ও তো সেই অনেক দিন থেকে এই জুলাইয়ের পিছনে লেগে রয়েছে। আপনারা জানেন ওর মেয়ের জামাই আসিফ নজরুল যখন ছিল তখন সে কি করছে, কিন্তু ওই সময় তাকে অ্যারেস্ট করার পরেও ছাড়া দেওয়া হয়েছে আসিফ নজরুলের ক্ষমতায়। কিন্তু এই মুহূর্তে তো একটা গণতান্ত্রিক সরকার আছে, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, যে বিএনপি কখনোই অস্বীকার করে না জুলাইকে, যে বিএনপি জুলাইকে ধারণ করে, যে বিএনপি জুলাইয়ের সময়ও এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। সেই বিএনপি সরকারে থাকার পর উনি কি করে এত বড় সাহস পান এই কথাটা বলার, যে জুলাই সিডিআই, এবং সরকার থেকে তাকে কেউ কিছু বলছেও না। অনেকে দাবি তুলতেছে তাকে অ্যারেস্ট করো। আমি জানি না তার কোন ক্ষমতা আছে যে তাকে এখন পর্যন্ত
অ্যারেস্ট তো দূরের কথা, তাকে কেউ জিজ্ঞাসাই করতে পারলো না যে তুমি এই কথাটা কেন বলছো, এটা উইথড্র করো এবং জাতির কাছে ক্ষমা চাও। পারলো না, নিশ্চয়ই ওর হেডম অনেক বেশি। বিএনপির মহিলা কোটার এমপি নীলুফার চৌধুরী মনির জুলাই নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষ। ওনার প্রশ্ন হচ্ছে, এই স্নাইপার কে চালালো? আরে স্নাইপার চালিয়েছে ফেসিবাদী শেখ হাসিনার তৎকালীন সময়ের আজ্ঞাবহ যে সকল দালাল এবং সেই সকল সময়ের যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন বিভিন্ন পর্যায়ের যারা, সে সময় তাদেরকে দেখেন নাই ডিবির হারুনকে পালিয়ে যেতে? দেখেন নাই ওদের বিভিন্ন যারা যারা সদস্য, যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত, তারা কেউ আর পরবর্তীতে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই? সেগুলো দেখে কি আপনি জানেন না যে কারা স্নাইপার চালিয়েছে, কারা মানুষকে নির্বিচারে গুলি করেছে? নীলুফার চৌধুরী এখন প্রশ্ন করেন কে স্নাইপার চালিয়েছে? স্নাইপার চোখের সামনে চালিয়েছে আওয়ামী লীগের সেই সময় দোসরগুলো, আপনি সেটা ভুলে গিয়েছেন। আবার বিএনপির এমপি হয়ে ফ্যাসিলিটিস বুক করবেন। আমি তার তীব্র নিন্দা জানাই এবং তাকে বহিষ্কারের জন্য জনাব তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাই যে এই মানুষগুলো কেউ প্ল্যান করে মেরেছে না। এই প্ল্যান করে আপনার চোখের সামনে বাসাবাড়ির সামনে থেকে গুলি করে করে মানুষগুলো মেরেছে সেই সময়ের শেখ হাসিনার আজ্ঞাবহ দালালরা। পুলিশ আপনার চোখের সামনে ডেকে ডেকে বলছে কোথায় শিবির, কোথায় বিএনপি? মনে নাই? সেগুলো চোখে বাজে না? আপনাদের মতো মানুষের কারণে আজকের জুলাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনাদের মতো মানুষের কারণে মেহর আফরোজ আজকে তারা শাওনরা আজকের ফেসবুকে উল্টাপাল্টা মন্তব্য করতে পারে। আপনাদের মতো মানুষরাই কিছু আজকের অযাচিত ভাবে কিছু আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা কথা বলার সাহস পাচ্ছে, জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। কোন ইমোশন ছাড়া কোন আন্দোলন সফল হয় না। জুলাই ছিল একটা ইমোশন, জুলাই ছিল একটা চেতনা, জুলাই ছিল একটা আজাদির ডাক, জুলাই ছিল বাংলাদেশের নতুন স্বাধীনতা, জুলাই ছিল বাংলাদেশের একটি নতুন সূর্যোদয়, জুলাই ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। দুই দলের নির্যাতিত নেতাদের সামনে আহ্বান রাখতে চাই, জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি নির্যাতিত, আপনার পরিবার নির্যাতিত, আর আপনার দল থেকে নমিনেশন নিয়ে এমপি হয়ে তিনি জুলাইকে কটূক্তি করবে, এটা মেনে নিতে পারেন না। আপনি অবশ্যই তাকে ইমিডিয়েটলি সংসদ থেকে বহিষ্কার করে প্রমাণ করবেন যে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থানকারী কারোর সাথে বিএনপির কম্প্রোমাইজ নেই। টকশোতে গিয়ে জুলাইকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন যারাই একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে টকশো করেছেন, আলোচনা করেছেন, সেই সকল এমপি বনে যাওয়া এই নীলুফার চৌধুরীরা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যেই ন্যারেটিভটি আওয়ামী লীগ বিভিন্ন সময় দাঁড় করানোর চেষ্টা করেছে, সেম ন্যারেটিভটাই আজকের গিলে ফেলেছেন এই নীলুফার চৌধুরী মনিরা। তিনি বলছেন কারা স্নাইপার চালালো, কে কিভাবে কোত্থেকে মারা গেল, এর কোনো সঠিক তথ্য তার কাছে নেই। তিনি অবাক হলেন যে এই যে জুলাইয়ের আন্দোলন হলো, এই আন্দোলন কারা করলেন তার নাকি কোনো সঠিক ইনফরমেশন ওনার কাছে নেই। এটা নাকি কোনো একটি বিশেষ ডিজাইনে আন্দোলন হয়েছে, যেটা আওয়ামী লীগ বলার চেষ্টা করে সেই কথা বলছেন বিএনপির কোটায় এমপি বনে যাওয়া এই নীলুফার চৌধুরী। আজকের এই জুলাই হয়েছে বিদায়, নীলুফার চৌধুরী অন্তত সংসদে গিয়ে মহিলা কোটায় এমপি বনে গিয়েছেন। আজকে জুলাইয়ের মানুষ শহীদ হয়েছে বিদায়, ফেসিবাদের পতন হয়েছে বিদায়, আপনার মতো এই সকল অযোগ্য অপদার্থ মানুষরাও সংসদে গিয়ে কথা বলছেন, সংসদের ফ্যাসিলিটিস নিচ্ছেন, আর আপনি এখন নতুন করে টকশোতে এসে জুলাইকে প্রশ্ন তুলছেন। আজকে তিনি বলার চেষ্টা করেছেন ডিজাইন তো অবশ্যই, মানে এই আন্দোলনটা একটা ডিজাইন করে করা হয়েছে। কে ডিজাইন করেছে এই আন্দোলনের? এই আন্দোলনের মূল ডিজাইন তো আওয়ামী লীগের শেখ হাসিনারই করা, কারণ শেখ হাসিনা গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, অত্যাচার করেছে, তার সেই অত্যাচারের ডিজাইনের প্রতিফলন হিসেবে জনতার রোষেই তাকে বিদায় নিতে হয়েছে, এবং এটা সমগ্র দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের একটি প্রতিবাদ। আপনি সেটাকে বলছেন ডিজাইন তো অবশ্যই, আর আওয়ামী লীগ বলছে এটা ডিজাইন করা। তাহলে নীলুফার চৌধুরী মনির বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে তো কোনো পার্থক্য নেই। শেখ হাসিনাও বুঝাতে চায় তোমরা ভুল করে এই জায়গায় এসেছো, ছেলেমেয়েরা ভুল করে এসেছে শেখ হাসিনাকে তাড়াতে, শেখ হাসিনার কোনো অন্যায় নেই, শেখ হাসিনা নাকি কোনো ভুল করে নাই। তো এই হেলিকপ্টার থেকে গুলি করলো কারা? এই যে মানুষগুলোকে মারলো কারা? সারা রাস্তাঘাটে মুহূর্তের মধ্যে গোলাগুলি করে মানুষদেরকে হত্যা করেছে কারা? সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ তাকিয়ে দেখেছে শেখ হাসিনা করেছে, এবং তিনি অপরাধী ছিলেন বিদায় নিজে পালিয়ে গিয়েছেন। সেইটাকে নীলুফার চৌধুরী বলার চেষ্টা করেছেন এটা ডিজাইন করা। কে ডিজাইনার তাহলে বলেন? আজকের এই মানুষগুলোকে সংসদে ঢুকিয়ে সংসদটাকে এখন অপবিত্র করে রাখা হয়েছে। জুলাইয়ের চেতনা ধারণকারী মানুষদের সংখ্যাকে কণ্ঠিত করার জন্য, তাদেরকে আজকের কোণঠাসা করার জন্য এই সকল অপদার্থ মানুষগুলোকে এখন এমপি বনে দিয়ে তারপরে আমাদের এই আন্দোলন সংগ্রাম, মানুষের ত্যাগ, সেগুলোকে আজকের ভুলিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন তিনি বলছেন খাবার কোত্থেকে এসেছে। আরে গণমানুষের আন্দোলন, বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে মানুষ তখন নিজ দায়িত্বে খাবার বিতরণ করেছে, শরবত বিতরণ করেছে, পানি বিতরণ করেছে,
এটা কেউ ডিজাইন করে টাকা পয়সা দিয়ে খাবার বিতরণ করে নাই, বরং আপনি কোথায় ছিলেন? আপনি বলছেন খাবার আসছে, প্রশ্নগুলো এমন ভাবে করেন মনে হয় যেন কেউ কোটি কোটি টাকা বিদেশ থেকে এনে তারপরে ডিজাইন করে খাবার দিয়ে আপনাদেরকে পেলে পুষে আন্দোলন করিয়েছে। না, পেলে পোষা আন্দোলন 16 বছর করেও যখন এই রাজনৈতিক দল ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, বিএনপি পারে নাই সফলভাবে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটাতে, তখন সাধারণ নাগরিকদের আন্দোলনটাই আজকের ফ্যাসিবাদের পতন হয়েছে। আর আপনি বলছেন খাবার কোত্থেকে এসেছে? আবার বললেন মানুষ মেরেছে, সে মানুষগুলো মেরেছে, সামনে পুলিশ নাই, পিছে পুলিশ নাই, কে মারলো? আপনার কথা অনুযায়ী বক্তব্য, সেই সময়ের যারা দুষ্কৃতি করেছে তারা এখন পলাতক, আপনি তাদেরকে বাঁচানোর জন্য কথা বলছেন। আমার তো মনে হয় আপনাদের মতো মানুষদেরকে কোনো না কোনো কারণে এজেন্ট হিসাবে এখানে নিয়োগ করে দিয়ে আজকের এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আবার বলছেন অনেক কিছু বলতে চেয়েও বলতে পারেন না। কেন পারেন না? কারণ ওই যে ফ্রি বিএনপির এমপিত্ব নিয়েছেন, সে কারণে বলতে পারেন না। আপনি বলতে চান আওয়ামী লীগের কথাগুলো, আপনি বলতে চান শেখ হাসিনার কথাগুলো, আপনি বলতে চান ভারতের কথাগুলো, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিংবা ইসলামী মূল্যবোধের কিংবা এই দেশের সভ্যতা সংস্কৃতির আন্দোলনের কথা বলতে আপনি পারেন না। সে কারণেই আপনি বলছেন অনেক কিছু বলতে চেয়েও পারেন না। এই জুলাই শুধুমাত্র শেখ হাসিনার পতন নয়, এই জুলাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি লড়াই। এই জুলাই বাংলাদেশে গত 16 বছরের নির্যাতন জুলুম অত্যাচারের বিরুদ্ধে একটি লড়াই। এই জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের বিরুদ্ধে লড়াই। এই জুলাই জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর বিরুদ্ধে লড়াই। এই জুলাই হচ্ছে আজকে যাদেরকে আয়না ঘরে বন্দী করে অত্যাচার করেছে, সেই জুলাইয়ের আজকের জুলাই হচ্ছে এইটা, যে এই আয়নাঘরের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করার নাম হচ্ছে জুলাই। এই জুলাই হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার, খুন, গুম, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে একটি নতুন আওয়াজ, তার নাম হচ্ছে জুলাই। আর সেই জুলাইকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, জানতে চাচ্ছেন জুলাই কেমনে হলো। জুলাই এমনি এমনি হয় নাই। আমি আগেও বলেছি 5ই আগস্টের পূর্বে আজকের এই জুলাইকে বিপ্লব বলেই মেনে নিতে হবে। যারা বিপ্লবকে চাটাং করে উল্টিয়ে দিতে চান তারাই মূলত জুলাইকে আজকে অবজ্ঞা করছেন। যারা জুলাই সনদ গণভোটকে বাস্তবায়ন করতে চায় না তারাই মূলত জুলাই সনদকে নিয়ে এগিয়ে কথা বলছে। শেখ হাসিনাকে ধর্ষণ করছে পাকিস্তান সেনাবাহিনী। অবাক হচ্ছেন? আমি প্রমাণ দিতেছি। আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে প্রমাণ দিব। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসাকেও পাকিস্তান সেনাবাহিনী করছে। এখন আপনারা আমার কাছে প্রমাণ চাইবেন, আমি প্রমাণ দিতেছি। একবারে আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে প্রমাণ করে দিতেছি। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা গুগলে সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারবেন। 1971 সালে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন যুদ্ধ হয়, তখন শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের পরিবার কোথায় ছিল আপনারা জানেন? শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং শেখ হাসিনা, শেখ রেহেনা আর ফজিলাতুন নেসাকে গ্রেপ্তার করে ধানমন্ডি 32-এ পাকিস্তানের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রেখে দেওয়া হয়। তার মানে শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসা পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে ধানমন্ডি 32-এ ছিল। কথাটা মনে রাখেন। এখন আপনারা আমাকে বলবেন যে ধানমন্ডি 32-এ পাকিস্তান সেনাবাহিনীদের সাথে তারা ছিল, তাই বলে কি তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীরা করছে? জি, করছে। এখন আওয়ামী লীগের লেখা ইতিহাস একটু দেখি। আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। তার মানে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা পূর্ব পাকিস্তানে আইসা আমাদের মা বোনদেরকে ধরে ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের সম্ভ্রম নষ্ট করেছে। চিন্তা করেন, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা আমাদের মা বোনের সম্ভ্রম নষ্ট করার জন্য বাড়ি থেকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে গেছে। আর সেই জায়গায় শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের মা ফজিলাতুন নেসা ধানমন্ডি 32-এ ধরাই ছিল পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। তো পাকিস্তান সেনাবাহিনীরা মেয়েদের সম্ভ্রম নষ্ট করার জন্য বাড়ি থেকে ধরে নিয়ে আসতেছে, আর শেখ হাসিনা, শেখ রেহেনা যেখানে ধরাই ছিল তাদের সাথে কি কুতকুত খেলছে, পুতুল খেলা খেলছে, তাদেরকে ইজি ছাইরা দিছে, কিছু করে নাই। এইটা আপনারা কিভাবে চিন্তা ভাবনা করেন? এখন আওয়ামী লীগের লোকজন সেটা মানবে কিনা জানি না। আমি আরেকটা উদাহরণ দেই, আওয়ামী লীগের লেখা ইতিহাস থেকে উদাহরণ দেই। আওয়ামী লীগের লেখা ইতিহাসে আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ডাক দিছে, যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার ডাকে হাজার হাজার মুক্তিযোদ্ধারা ঝাঁপে পড়ছে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য। এই ইতিহাস থেকে বোঝা যায় পশ্চিম পাকিস্তানের একমাত্র বড় এবং প্রধান শত্রু ছিল শেখ মুজিবুর রহমান। কথা ঠিক কিনা? একটু মাঝে মাঝে ঠিক বললেন। এখন শেখ মুজিবুর রহমান হচ্ছে প্রধান এবং বড় শত্রু। পাকিস্তানের সেনাবাহিনীরা আমাদের নিরীহ মা বোনদেরকে ছাড়ে নাই। আর সবচেয়ে বড় শত্রু শেখ মুজিবুর রহমানের 2 মেয়েরে কি পাকিস্তানের সেনাবাহিনীরা ছাড়া দিছে? কিছু করে নাই, তাদের মধ্যে রাখছিল না। এখন আপনারা বলেন করছে কিনা? আরেকটা যুক্তি দেই। ধরেন একজন মানুষ আপনাকে মারার জন্য 10 জন মানুষকে নিয়ে আসছে, আপনার গায়ে শক্তি আছে, আপনি ওই 10 জনকে মেরে তাড়াই দিছেন। এরপরে যে ওই 10 জনকে ডেকা নিয়ে আসছে আপনাকে মারার জন্য, আপনি কি তাকে ছেড়ে দিবেন?
কেউ ছেড়ে দিবে? আমি হলে ছেড়ে দিব? কেউ ছেড়ে দিবে না। আমি বলবো যে তুই বড় অপরাধী, তুই ওই 10 জনকে ডেকে নিয়ে আসছিস আমাকে মারার জন্য, তাই ওই 10 জনের শাস্তি যা হয়েছে তার চেয়ে তোর ডবল শাস্তি হবে। কথা কিন্তু এইরকমই হবে। অর্থাৎ আপনাকে মারার জন্য যে 10 জন মানুষকে নিয়ে আসছে আপনিও তাকে ছাড়বেন না। তাহলে যে শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ভাগ করার জন্য যুদ্ধের ডাক দিল, যে হলো এই যুদ্ধের নায়ক, যে স্বাধীনতার ঘোষণা দিল, যে স্বাধীনতার ডাক দিল, সেই শেখ মুজিবুর রহমানকে কি ওই পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে দিবে? তার পরিবারকে ছেড়ে দিবে? নিরীহ মা বোনদের ছেড়ে দেয় নাই, আর শেখ মুজিবুরের 2 সুন্দরী কন্যা শেখ হাসিনা আর শেখ রাহিনাকে কি ছেড়ে দিবে? এটা আপনারা মনে করেন? এখন আপনারা যুক্তি দিয়ে আমাকে বুঝান, আসলে কি ছেড়ে দিছে? জুলাই প্রচুর ভিডিও বর্তমানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, 2 বছর অতীতে যখন ফিরে যাই বুকে লাগে ভাই। আমার এখনো মনে পড়ে এক বোন ওই যে পুলিশের গাড়ি, মানে ওই যে কয়েদিদের গাড়ির ভিতর থেকে, জানলার ভিতর থেকে হাত বাইর করে বলতেছিল যে কাকা কাকা, আমার ছোট বোনকে আমি বাসায় তালা মেরে রেখে আসছি, আমার মা বাপ বাসায় নাই, ওর একটু ঘর থেকে বাইর করেন। ওই দৃশ্যটা এখনো চোখে ভাসে। হ্যাঁ ভাই, চোখে ভাসে। আরেক বোনকে দেখছি 1.5 বছর পর তার সন্তানের লাশ খুঁজে পাইছে। অনেককে কবর দেওয়া হয়েছে, তাদের পরিচয় পাওয়া যায় নাই। ডিএনএ টেস্টের পর কাগজে কলমে লেখা রাখছে। ঠিক তেমনি ভাবে খুঁজতে খুঁজতে এক মা তার সন্তানের লাশ খুঁজে পাইছে। আরে কান্না! নাই 1-1.5 বছর পরে অনেক খোঁজ পাইছে, আবেগের বিষয় অনেক। আগে তো চিন্তাই না কার্টুনটা। এই কান্নাটা না, এই যে মনি চৌধুরী নাকি নীলুফার চৌধুরী, ইনারা শুনতে পায় না, সাউন্ডরা শুনতে পায় না, ওই আনিস আলমগীররা শুনতে পায় না, ওই আরেকটা আছে ইস্টা পাকা, কি নাম জানো, পান্না পান্না, মঞ্জুরুল পান্না, এরা শুনতে পায় না। আরেকটা আছে নুন নুন নুন, ওই নুনও শুনতে পায় না। যাই হোক, শুনতে না পাক, আমরা একটু শুনি। দেখেন মা বোনরা কিভাবে রাস্তায় নেমে আসছিল। বলেন তো এখানে কিসের ডিজাইন আছে? কে এই ডিজাইন করলো? এ তো কোনো ডিজাইনের মধ্যে না, তো এ তো উপরওয়ালার উপরে ভরসা করে রাস্তায় নামছে। শুধু আল্লাহর উপরে যারা ভরসা করে ওদের জন্য কোনো ডিজাইন লাগে না। তো শেখ হাসিনা কি করলেন? কার মেয়ে আপনি? আপনার বাবাকে এই দেশের স্বাধীনতার সাথে আপনার দলের নাম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি কিভাবে পারলেন হেলিকপ্টার থেকে গুলি করতে? বাচ্চাদের উপরে ছাদে দাঁড়ায় রয়েছে, ঘরের ভিতরে জানলার সামনে দাঁড়ায় আছে, সেখানে যে গুলি আঘাত করছে। এই যে নীলুফার চৌধুরী স্নাইপার খুঁজা বেড়ায়, কারাই স্নাইপার দিয়ে গুলি করছে? আগে পিছনে সামনে কাউকে তো দেখলাম না, কোনো পুলিশ নাই। গুলিটা কে করলো? একজন আরেকজনকে চিনে না, তবুও কেন বুলেটের সামনে আসলো? হাতে ঢিল, সামনে বুলেট, তারা কেমনে আসে? এটা নীলুফার চৌধুরীরা বুঝে না, বুঝতে চায় না। কেন চায় না জানেন? ওই যে একটা কথা সবাই জানা গেছে যে এই জুলাইয়ের সাথে কারা জড়িত। এই জুলাই সমস্ত ক্রেডিট চলে যায় এই ছাত্র শিবির, জামাতে ইসলাম, এনসিপি, 11 দল, এদের দিকে। কিন্তু বিএনপিও তো জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সবচেয়ে বেশি জুলুমটা তো হয়েছে বিএনপির উপরে, কারণ বড় দল, বেশি কর্মী, মাঠে ঘাটে ঘুমাইছে। লক্ষ লক্ষ মামলা তো ভাই, এক একজনের বিরুদ্ধে 7-8টা না ভাই, 100-150 মামলা আছে। ঘরে ঘুমাইতে পারতো না, কি জুলুম টানা করছে। এই ক্যান্টনমেন্টের ভিতরেই ভাই আয়না ঘর, গুম ঘর, ওইখান থেকেই ওরাই খুন গুম এইসব চালায় গেছে। এইসব সত্য তো এখন মানুষের হাতে হাতে। ওই যে বলতেছিল না, আমরা 71 দেখি নাই, আমরা 24 দেখছি। কেন 24 দেখতে পাচ্ছে? এই সোশ্যাল মিডিয়ার কারণে, এই প্রযুক্তির কারণে। এখন সবাই হাতে হাতে ক্যামেরা, সবাই এখন সাংবাদিক, সবাই এখন তথ্য নিয়ে ঘুরে বেড়াইতেছে, সত্য নিয়ে ঘুরে বেড়াইতেছে। কি কইরা অস্বীকার যাবেন? সংসদে যেভাবে অস্বীকার গেছেন, বলছেন জুলাই তো মানি না, এটা আমরা নাটক করছি শুধু নির্বাচনের জন্য। ওইটা আপনার মনের কথা না, ঠোঁটের কথা, সেটা জানার কোনো আগ্রহ নাই। এইটুকুই শুধু বলতে পারি, জুলাই আপনাকে বদলে দিবে। যারা এখনো ভাই অন্ধকারে আছেন, হ্যাঁ অনেকেই অন্ধকারে আছে, ওদের কানে তালা, ওদের কান সীসা দিয়ে না আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, ওরা শুনতে পায় না, ওরা চোখেও দেখতে পায় না ভাই, ওদের চোখে কাঠের চশমা, ওরা দেখতে পায় না, কিন্তু আমরা তো দেখতে পাই। ভাই ব্রাদার, দেখেন পুরা পৃথিবীর দিকে তাকান, ইসলাম কিন্তু একটা ভারসাম্য নিয়ে আসছে। আগে আমরা যাদেরকে সুপার পাওয়ার মনে করতাম,
এখন কি মনে করি? নিশ্চয়ই না। ইরান সেটা প্রমাণ করে দিছে, ইসলাম একটা মহাশক্তি এই পৃথিবীর বুকে, সেটা তো ইরান প্রমাণ করে দিছে। আমাদের স্পিকার সাহেব, মাননীয় স্পিকার সাহেব এই মুহূর্তে আছে ইরানে। আমাদের বাংলাদেশে একটা টিম গেছে, আপনারা জানেন, এনসিপি থেকে গেছে, জামাত ইসলাম থেকে গেছে, 11 দল থেকে অনেকেই গেছে, 12 জনের একটা টিম আমাদের মাননীয় স্পিকারের নেতৃত্বে এখন ইরানে আছে। দেখতেছিলাম ভাই, অনেক সম্মান দিছে, অনেক সম্মান দিছে ওনাদের। ওনারা যখন ঢুকতেছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর্মিদের ওই ভিউগেলে বাজতেছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বুকটা ভইরা গেছে। কারণ কি জানেন? আসলেই তো ভাই ইসলামের একটা জোয়ার তো আসছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? ইসলামের জোয়ার আসছে। ক্যান্টনমেন্টের দিকে তাকান, তাকাইলেই তো বুঝতে পারবেন ইসলামের জোয়ার আসছে। এরকম চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে কেউ কি কোনোদিন ভাবতে পারছে? আমাদের সেকেন্ড ব্যাটালিয়ান, ওনাদের প্রশিক্ষণ চালু হয়ে গেছে। তার মানে সেকেন্ড ব্যাটালিয়ান আছে, মানে একটা প্রথম ব্যাটালিয়ান আছে। তাদের কি নামে আছে? ওইখানেও 4টা কোম্পানি আছে আমাদের শহীদদের নামে, 71-এর বীর মুক্তিযোদ্ধা উনাদের নামে আছে। সেকেন্ড ব্যাটালিয়ান যখন চালু করলো ওইখানেও 4টা কোম্পানি আছে। এই 4টা কোম্পানির নাম কার নামে রাখা হয়েছে আপনারা তো জানেন। এখন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 খলিফার নামে 4টা কোম্পানির নাম রাখা হয়েছে। কেন রাখা হয়েছে একটুখানি বুঝায়া বলি। দেখেন ভাই, অন্য কোনো নামও তো হইতে পারতো, কিন্তু এর চেয়ে কিছু ভালো হইতো? নিশ্চয়ই এর চেয়ে ভালো হইতে পারে না। আর অন্য নাম কি হইতে পারতো? হ্যাঁ, এরকম কোনো প্রস্তাব নিশ্চয়ই গেছে যে এই জুলাই এই 4 জন শহীদের নামে রাখেন 4টা কোম্পানির নাম। এরকম প্রস্তাব যে যায় নাই এটা আমি বিশ্বাস করতে চাই না। কেউ না কেউ এরকম প্রস্তাব দিছে, কিন্তু ভাই যে মাস্টার মাইন্ড যে গেমটা খেললো না ভাই, এইটার কোনো জবাব নাই। উনি ওই নামটা নেয় নাই, ওই 4টা নাম নেয় নাই, এমন 4 জনের নাম দিছে যেটা আর কেউ কোনোদিন চেঞ্জ করতে পারবে না। আমাদের এই জেনারেল ওয়াকার সাহেবকে থ্যাঙ্কস জানাই, স্যালুট জানাই। উনি হয়তো থাকবে না একদিন, কিন্তু ইতিহাসে ওনার নাম লেখা থাকবে। ভূমিকম্প আইনা দিছে তো ভাই, পার্শ্ববর্তী দেশের ভিতরে ভূমিকম্প হয়ে গেছে এই 4টা নাম রাখাতে। উনার দাড়িও তো একটা ভূমিকম্প আইনা দিছে। উনি যেদিন থেকে হজ করছে আর যেদিন থেকে দাড়ি রাখছে ওই দিন থেকেই কিন্তু ওনার পিছে লেগে গেছে। কারণ ওরা তো ভিতরের খবর রাখে, ভিতরে ভিতরে কি হইতে যাচ্ছে। এমন 4 জন খলিফার নাম দিয়ে দিছে, পুরো ক্যান্টনমেন্টের রূপই বদলে গেল আমাদের কাছে। জুলাই আসার সঙ্গে সঙ্গেই তো আমরা এই পরিবর্তনটা পাইছি। এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান বিদেশে আছে। কেন গেছে? অস্ত্রের ব্যাপারে। আমাদের দেশে অস্ত্রের কারখানা হচ্ছে। এই সীতাকুণ্ডতে 55 একর জমি দেওয়া হয়েছে। এটা কোনো টেক্সটাইল মিলের জমি ছিল অন্য কারো। এই পরিত্যক্ত জায়গাটাকে এখন অস্ত্রের কারখানা বানানো হচ্ছে। আবার ওদিকে নীলফামারীতে ড্রোন ফ্যাক্টরি হচ্ছে। কিসের আলামত এগুলা? পরিবর্তনের আলামত না ভাই? নিশ্চয়ই পরিবর্তনের আলামত। অনেক কথাই তো বলছি সেনা প্রধানকে নিয়ে, কারণ উনি শেখ হাসিনার আত্মীয়। ডক্টর ইউনূস স্যারকে স্যার বলে নাই দেখা, শুধু ডক্টর ইউনূস বলছে দেখা আমরা কি খেপাটা খেয়ে গেছিলাম। অনেক কথাই বলছি, কিন্তু ওনার গুণ কি জানেন? একটা কথারও জবাব দেয় নাই। ডোন্ট কেয়ার। কারণ ওনার একটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি জানেন? ইসলামী মৌলবোধকে জাগায় তোলা এই ক্যান্টনমেন্টের ভিতরে। এখন দেখেন, অর্থাৎ ইসলামিক চেতনা দিয়া চার্জ দেওয়া। হ্যাঁ ভাই, আপনার বডিতে চার্জ দেওয়া। আমরা টেলিফোনে যেভাবে চার্জ দেই তারপরই তো টেলিফোনটা চলে, ঠিক তেমনি ভাই আপনি যদি ধর্মের চার্জটা দিতে পারেন, আপনি ইসলামিক মূল্যবোধটা যদি আপনার ভিতরে ঢুকাই দিতে পারেন, তাহলে তো দিলটা সাফ হয়ে যাবে। আপনি জীবন দিতে দ্বিধাবোধ করবেন না। ভাই, টাকার জন্য কেউ জীবন দিতে যায় না। এই যে আমাদের আর্মি ভাইরা, এরা কি টাকার জন্য জীবন দিতে যায়? ওই বর্ডারে যুদ্ধ করতে যায় টাকার জন্য? নিশ্চয়ই না। ভালোবাসার জন্য, আমাদের ভালোবাসার জন্য, মানুষের ভালোবাসার জন্য। ওরা দেশকে ভালোবাসে। আমরা ওনাদেরকে ভালোবাসি বলেই আমরা সবসময় কথায় কথা বলি না আমাদের দেশপ্রেমিক সেনা প্রধান, আমাদের দেশপ্রেমিক সৈনিক, এই কথাগুলো বলি বলেই ওনারা জান দিবার জন্য সাহস পায়। এখন তো আরো বেশি পাবে। কারণ দেখেন, আমি এমন একটা কোম্পানির, আমার কোম্পানির নাম আবু বকর কোম্পানি, আমার ভিতরে আলাদা একটা চার্জ হবে। আমার কোম্পানির নাম আলী কোম্পানি, আমার ভিতরে আলাদা একটা চার্জ হবে। আমার কোম্পানির নাম ওমর, আমার কোম্পানির নাম ওসমান। সাহসটা অন্যরকম চলে আসবে ভাই। যুদ্ধের ময়দানে একমাত্র উপরওয়ালা ছাড়া সঙ্গে কেউ থাকে না তো ভাই, ওই গোলা বারুদ আর উপরওয়ালা। আর এই কোম্পানিগুলোতে যারা জড়িত তাদের সাহসটা কেমন থাকবে? তাদের ভিতরে এই ফিলিংসটা আসবে স্বয়ং আল্লাহ আমাদের সঙ্গে আছে। তাদের ভিতরে এই ফিলিংসটা অটোমেটিক চলে আসবে যে আল্লাহ আমার সঙ্গে আছে। কারণ আমি আল্লাহর পিয়ারা বান্দা, হযরত আলী কোম্পানির একজন সৈনিক, আমি হযরত ওমর কোম্পানির একজন সৈনিক। ভিতরে সাহসটা কেমন থাকবে একবার ভাবেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন ঝাঁপায় পড়বে, কেউ রুখতে পারবে? কেউ রুখতে পারবে না। অনেকের ভিতরে হতাশায় কাজ করে। আমার ভিতরে ভাই হতাশা কাজ করে না। আমি একটু পজিটিভ মাইন্ডের। আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে, আমার মন বলতেছে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা পিছাই নাই ভাই। আমরা নতুন রাস্তায় অলরেডি যাত্রা শুরু করে দিছি। আর এর পিছনের যে কারিগর, যে এই ফর্মুলাটা আইকা দিছে, যে এই রাস্তাটা দেখাইছে, সে কে? সে ডক্টর ইউনূস স্যার। ইউনূস স্যার যেটুক আগায় নিয়ে গেছিল, ঠিক ওইখান থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাত্রা শুরু করছে। এক থেকে আমাদের প্রধানমন্ত্রী যাত্রা শুরু করে নাই। মনে করেন 1 থেকে 100 পর্যন্ত যাইতে হবে, উনি না 40 থেকে যাত্রা শুরু করছে। বাকি 60 উনার নিজের হাতে। উনাকে ড্রাইভ করে ওই বাকি পথটুকু যাইতে হবে, এবং ঠিকই যাচ্ছে। এই চিনে যাওয়া থেকেই যাত্রা শুরু করা হয়েছে। অনেকে বলে দূর কথার কথা, অমুকটা হবে না, তমুকটা হবে না। হইতে বাধ্য। পদ্মা ব্যারেজ হচ্ছে, তিস্তা হচ্ছে, করিডোর নিয়ে কিছু কথাবার্তা আছে, হয়তো একটু সময় লাগবে। কারণ এই করিডোর হওয়া মানে তো ভাই
বাংলাদেশকে আর কেউ আটকায় রাখতে পারবে না। আমরা যে গত 2 বছর ভারতের চিকিৎসা নিতে যাই নাই, এদিকে আমরা মইরা গেছি, মইরা যাই নাই। আর এই করিডোর চালু হয়ে গেলে এখান থেকে টিকিট কাটবেন, চীনে চলে যাবেন, ওখানে বাংলা সাইনবোর্ডও লেখা আছে, সবকিছু রাস্তা দেখাবার লোকজন আছে, আপনি ওইখানে চিকিৎসা নিবেন। আর ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সেটা তো ভাই অন্য কথা। এই যে দেখেন চীন আমাদের কাঁঠাল কিনবে, কোন কাঁঠাল? যে কাঁঠাল দিয়া শেখ হাসিনা বার্গার বানাইবার কথা বলছিল, সবাই আমরা হাসাহাসি করছি, আসলে কথা মিথ্যা না। এই কাঁঠাল দিয়ে ভাই অনেক কিছু বানানো যায়, এই কাঁঠাল দিয়ে মাংস বানানো যায়, বার্গার বানানো যায়, চিজ বানানো যায়, অনেক কিছু বানানো যায়। চীন আমাদের দেশের এই কাঁঠাল নিতে রাজি। একটা কাঁঠাল ভাই 20 টাকায় বেচে একজন কৃষক, কোনো টাকা পায় না। এখন সে দেখেন এই কাঁঠালটা 20 টাকার বদলে $20 বেচতে পারবে। উন্নতি হচ্ছে না? উন্নতি হবে। তাহলে আপনি একটা প্রশ্ন করতেই পারেন, এই নীলুফার চৌধুরী বা এই যে শাওন বা অনেকেই আছে, ওই আনিস আলমগীর অনেকের নাম তো বলছি, এরা যে এইভাবে জুলাইর বিরুদ্ধে কথা বলতেছে, জুলাইকে নিয়ে সিডিআই করতেছে, এটার কারণ কি? এটা কেন উনি কিছু বলতেছে না? উনারই তো মহিলা আসনের এমপি এই নীলুফার চৌধুরী। বলে নাই বুঝবেন কেমনে? এমন তো না, কিছুই বলে নাই, নিশ্চয়ই বলছে। না বললে এই নীলুফার চৌধুরী কেন এখন আইসা বলতেছে না না আমার কথা বিকৃত করা হয়েছে, এডিট করা হয়েছে, আমি এইভাবে বলি নাই, আমি জুলাইর সাথেই আছি? কেন? ওই যে উপর থেকে কিছু বলা হয়েছে যে সাবধান, বহিষ্কার হয়ে যাবা কিন্তু। হ্যাঁ ভাই, এরকম রেকর্ডও হয়ে যেতে পারে যে এমপি বহিষ্কার। এর আগে তো ভাই সন্ত্রাসীদেরকে বহিষ্কার করছে, এখন এমপি বহিষ্কার হয়ে যেতে পারে, এমন সিদ্ধান্তও দিয়ে দিতে পারে। কারণ বর্তমানে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী, এটা মাথায় রাখেন, পুরুষ প্রধানমন্ত্রী অনেক দিন পর পাইছি। এর আগে 18 মাস পাইছিলাম একজনকে, ডক্টর ইউনূস স্যার, উনার পরে আমরা পাইছি তারেক রহমান সাহেবকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।